বিশেষ করে একটা কনভেনশনাল আর্মি যেটা আমাদের সাউথ এশিয়াতে যে কনভেনশনাল আর্মি, এই কনভেনশনাল আর্মির মধ্যে একটা বিদ্রোহ দেখা দিল এবং এই বিদ্রোহটা কিন্তু আমরা দেখব পটভূমি নিয়ে যদি আলোচনা করি সেখানে দেখব যে বিশেষ করে একটি দল, রাজনৈতিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, তাদের যেই সেনাবাহিনীর মধ্যে সৈনিক সংস্থা খুব সম্ভবত নামটা, অথবা গণবাহিনী তারা যেটা তৈরি করেছিল, এদের কিন্তু বিশেষ ভূমিকা আছে। তাহলে যেই প্রেক্ষাপটে পটভূমি সৃষ্টি হয়েছে সেখানে আমরা দেখব যে স্বাধীনতার পরে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেব যখন তার আওয়ামী লীগকে বিলুপ্ত করে একদলীয় ব্যবস্থায় চলে গেলেন, তারপরে কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা ছিল তারা খুব অ্যাক্টিভ হয়ে গেলেন। আমি সংক্ষেপে বলতেছি। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে ওটাকে কেন্দ্র করে যেই ঘটনাটা ঘটল ৩রা নভেম্বর, এবং তার পরে যেই ঘটনাটা খালেদ মোশাররফ সাহেব যেভাবে আসলেন, ঘটনাগুলি ঘটলো, এরপর এই পর্যন্ত কিন্তু আমরা দেখি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আলোচনা করতে হলে জিয়াউর রহমান সাহেব কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় পর্যায়ক্রমে অধিষ্ঠিত হলেন। প্রথম যখন কু হয়েছে, শেখ সাহেব যখন মারা গিয়েছে, তারপরে কিন্তু জিয়াউর রহমান এত প্রভাবশালী ছিলেন না। তিনি কখন হলেন? নভেম্বর মাসের 7 তারিখে প্রকৃতপক্ষে, এটাকে আমরা অনেকে বলে থাকি পর্যায়ক্রমে তিনি এখানে এসেছেন। এবং এখানে আসার পরে তার একটা ঐতিহাসিক যে রোলটা আমি বলবো, সেই রোলটা হচ্ছে তিনি মেধার পরিচয় দিয়েছেন এমনভাবে, তাকে কিন্তু পর্দার অন্তরালে আরেকটা গ্রুপ যারা এটা ঘটিয়েছিলেন তারা কিন্তু বলছিলেন, বিশেষ করে নামটাই বলি, কর্নেল তাহের কিন্তু বলেছিলেন যে তার বাসায় গিয়ে, ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে বলেছিলেন আপনি শহীদ মিনারে চলেন। এবং শহীদ মিনারে চলেন কারণ ছাত্র জনতা, সিপাহী জনতা ওখানে আছে, কিছু বলবেন। ওইখানে না যেয়ে কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অর্থাৎ ওই সময় যদি ওই শহীদ মিনারে যেতেন, খুব সম্ভবত এমন একটা কিছু ঘটনা ঘটতো, অর্থাৎ তারা যে বিপ্লবটা এখানে করতে চেয়েছিল সেটা অন্যভাবে প্রবাহিত করত। খুব সম্ভবত জিয়াউর রহমান এটাকে ট্যাকেল দিতে পেরেছিলেন, মানে তার দূরদর্শিতা যেটা ট্যাকেল দিতে পেরেছিলেন। তিনি অবশ্য পাকিস্তান আমলে সেনাবাহিনীতে যখন ছিলেন তখন তিনি বিশেষ করে যেই জায়গায় তিনি সাধারণত কাজগুলি করেছেন সেখানেই মেধার পরিচয় তিনি দিয়েছেন। আর এখানে আমি একটু বলবো, ওই সময় কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরস যেটা বলি, বাহিরে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারাও মনে হয় কিছু সাহায্য করেছেন। যে তারা একটা কনভেনশনাল সেনাবাহিনীতে যদি এরকম বিপ্লব হয়ে যায়, বিদ্রোহ হয়ে যায়, সেটা যদি ট্যাকেল না করতে পারে তাহলে তাদের যে বিশাল পৃথিবীব্যাপী সাম্রাজ্য সেটা তারা রক্ষা করতে পারবে না। ফলশ্রুতিতে আমরা দেখি জিয়াউর রহমান যখন আসেন, আসার পরে একটা পজিটিভ যেটা পেয়ে যায় সেটা হচ্ছে সারা দেশের মানুষ কিন্তু তাকে এবং বৈশ্বিকভাবেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিল। এবং আমি যেটা আপনার প্রশ্নটা নিয়ে আসতেছি, এসেই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি কীভাবে দেশকে পরিচালিত করব, এবং গণতান্ত্রিক পর্যায়ে পদক্ষেপটা গ্রহণ করা হচ্ছিল তার ঐতিহাসিক ভূমিকা। তার কারণ আমরা জানি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে জানি, তৃতীয় বিশ্বে যখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে তখন কিন্তু তারা ক্ষমতা দিতে চায় না। যেমন এসি ফাইনার ম্যান অ্যান্ড হর্সব্যাক, এই বইটিতে তিনি উল্লেখ করেছেন যে আমি বইটি লিখতে গিয়ে 110 জন সামরিক জান্তাকে প্রশ্ন করেছিল যারা আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় যারা ক্ষমতা নিয়েছে, যে এই ক্ষমতা নেওয়ার পরে আপনাদের আশু করণীয় কী? বলে সব সেনাবাহিনী অফিসাররা বলেছিলেন, কর্মকর্তারা, উচ্চপদস্থ অফিসাররা, আমাদের আশু করণীয় হচ্ছে আমরা অতি সত্বর 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যাব। কেউ কিন্তু নির্বাচন দেয় নাই এবং গণতান্ত্রিক পন্থা অবলম্বন করেনি।